বাবা বড় কাছারিতে আমি প্রায় সময় যাই, তবে এবারের যাওয়াটা একদম অন্যরকম ছিল। রাত তখন 9:30 বেজে গেছে। আমরা বাবার কাছে পৌঁছালাম। চলো আজকের এই ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কেন রাত 9:30টার সময় আমরা বাবার কাছে হঠাৎ করে চলে গেলাম। হ্যালো বন্ধুরা, আবারও আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আগেই বললাম আজকের ব্লগটা একদম অন্যরকম হতে চলেছে। কতটা রাত্রে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, আর কৌশিক লাইটটাকে নিয়ে কি করছে দেখতে পাচ্ছ। তুমি আমাকে বিয়ে দিতে নিয়ে যাচ্ছ, ছেলেকে জোগাড় করো, যাকে পাবে তাকে ধরে নেবে। কি কথা হচ্ছে? ওনার সঙ্গে তোমাকে থাকতে হবে না। তাহলে আমার ছেলে মাকে বিয়ে দিতে নিয়ে যাচ্ছে, তাই তো? বাহ, ছেলে মায়ের বিয়ে খাবে রে। তোমার ভাগ্য দেখো, আমার কত পুণ্যের ফল। লোকে জিজ্ঞেস করে আরে বাবার বিয়েতে কি খেয়েছিস? এই খেয়েছি। আমি বলতে পারবো তোমরা বাবার বিয়েতে খেয়েছো? হ্যাঁ, আমি শেষ করবে পুরো। না, আমার বিয়ে করতে আমার আপত্তি নেই, কিন্তু বরটা ওটা দরকার। আরে ফোন করে ডেকে নাও। কিন্তু ওটাই তো সমস্যা, আসবে না। 235 চলে আসবে। আসবে না, ওটাই তো সমস্যা। চলে আসতে হবে। এই হ্যাঁ, তোমাদের বরযাত্রীতে 235 গেছিল? হেই, বাবারই বাস গেছিল না। হ্যাঁ না, হ্যাঁ কি বলতে? হ্যাঁ হ্যাঁ, বাবারই বাস গেছিল। তখন তো এই বাসগুলো ছিল না, তখন লাক্সারির মতন বাস ছিল। ওই যে দূরপাল্লা বাস। হ্যাঁ, আমি খুব ভীতু পার্সন গো। আমি আর রিমো গেছিলাম একটু আমতলাতে। আমতলায় টুকটাক কেনাকাটা ছিল, তো সেগুলো কমপ্লিট করে কৌশিকের সঙ্গে দেখা হয়েছিল, তাই কৌশিকের বাইকে উঠেছিলাম আমরা বাড়ি আসবো বলে। আর তখন হঠাৎ করেই কৌশিক বলে চলো বড় কাছারি যাব। আর কীরকম অদ্ভুত ব্যাপার, রিমো লাস্ট কিছুদিন ধরে কন্টিনিউ বলছিল যে একটু বড় কাছারি যাই চলো, একটু বড় কাছারি যাই চলো, বাট ওর পরীক্ষা চলছিল, তাই আমি বলেছিলাম পরীক্ষাটা শেষ হোক একদিন নিয়ে যাব। আর আজকের দেখো ওর পরীক্ষা শেষ হয়েছিল, জাস্ট যেদিন শেষ হয়েছে সেদিনই ওকে নিয়ে একটু আমতলায় বেরিয়েছিলাম। আর যখনই কৌশিক বলল যে চলো, তো তখন আর না করতে পারলাম না। কিন্তু দেখো বাগড়াহাট দিয়ে আমার কিছু স্টুডেন্ট যায়, তারা বলে যে এইদিকে রাস্তা খুব খারাপ। তো আমি আজকের যাওয়ার সময় ব্যাপারটা বুঝতে পারলাম খারাপটা কতটা খারাপ। রাস্তা পুরো ফুলে আছে, এখান থেকে কি করে মানে মানুষজন যাতায়াত করছে সত্যি আমি বুঝতে পারছি না। শুধু দেখো রাস্তার অবস্থা, এখান থেকে কি করে যাবে। আর আমি সত্যিই বাইকে বসতে প্রচণ্ড ভয় পাই, তো সেই জন্য আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, চেপে ধরেছিলাম রিমোকে, কিন্তু হাতে মোবাইলটাও ধরেছিলাম যাতে এই রাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। কতটা রাস্তা ফুলে আছে দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে কিন্তু সবাই যাতায়াত করছে। এতদিন স্টুডেন্টরা বলতো, আমি খুব একটা বুঝতে পারতাম না, বাট আজকে জিনিসটা দেখতে পেলাম যে খারাপ মানে কতটা খারাপ। আবার প্রিমিয়াম ডাবল দিন ওরা কত বড় মাপের আমরা লোক। ও বজবজ তো যাচ্ছে গাড়ি আসার সময়, এ তো পুরো একদম মানে জঘন্য রাস্তা। আসার সময় ওইখানটা ব্যাটারি হবে, মেন রোড দিয়ে যাবে, এই দিক দিয়ে যাবো তো, এই দিক দিয়েই তো যাবে। জীবনে কিছু কিছু সময় একটু নিয়মের বাইরে যাওয়া উচিত, সেটা আমি আজকের বুঝেছিলাম। এরকম রাত্রে কোনো দিন বড় কাছারি যাব ভাবতে পারিনি। যখন যাচ্ছিলাম তখনও বিশ্বাস হচ্ছিল না, বাট যখন এই গেটটা পাস করলাম তখন মনে হলো যে না, সত্যিই তার মানে বাবা ডেকেছে, আর আমরা বাবার কাছেই যাচ্ছি। যেহেতু রিমোর বাবাকে না বলে কোনো দিন কিছু করিনি, তাই ভিতরে কিন্তু একটা ভয় কাজ করছিল। বাট রিমো আমাকে বলছিল যে আমরা তো পুজো দিতেই যাচ্ছি, তুমি কেন এত ভয় পাচ্ছ, বাবাকে এসে বলবে, বাবা ঠিক শুনে নেবে। ভাবলাম ঠিক আছে চলো। তো এই রকম বড় কাছারির রাস্তা আমি কোনো দিন দেখিনি। যেহেতু এত রাত হয়ে গেছে, সব দোকান বন্ধ হয়ে গেছে। আর এখানে যেটা সব থেকে ইরিটেটিং ব্যাপার, প্রত্যেকটা দোকান থেকে একজন করে বার হয়ে আমার কাছে আসুন, আমার এখানে আসুন, এরকম করতে থাকে। সেটাও দেখো এত রাত বলে কিচ্ছু নেই, সব বন্ধ। এই অবস্থায় আমরা বাবার কাছে যাচ্ছি, আর আমার বুকের ভেতরের যে ধুকপুকুনিটা সেটা কিন্তু এখনও চলছে। শুধু মনে হচ্ছিল এটা কি ঠিক করছি, রিমোর বাবা কিছু জানে না, ওকে না বলে এসছি, ও কত রেগে যাবে, এইসব নানান রকম কথা ভাবতে ভাবতে আমি এই রাস্তাটা পার হচ্ছিলাম। কিন্তু বিশ্বাস করো, যেই বাবার সামনে গিয়ে দাঁড়ালাম আমি সব ভুলে গেলাম। আমি কিন্তু এখনো বিশ্বাস করতে পারছি না।
কি কাজ এটা ঘাসে নিয়ে যাচ্ছে দেখো। গাড়িতে ব্যাগ আছে বলে ওই জন্য গাড়িটা রেখে গাড়িটা ওখানে রেখে আছে। এটা কি ঘাটটা? এই তো ডান দিকে এই না বাড়ি, ওই তো সামনে, এই তো বাবা, এই ওখানে কি হচ্ছে? ওই তো ডান দিকে। লাইটটা বন্ধ করো, আস্তে আস্তে নাও। দেখি নামতে পারবো? একটু কুশি যাও তো, একসাথে যাও। আমি নেই, যাচ্ছি, অসুবিধা নেই। এই স্লিপ নেই কোনো। না তাও তুমি যাও। তুমি সাপোর্টে থাকো। এটা একটু ঘুরে আসো। না আরে বাবা, ফটো করে রোগা হয়ে যাবি, নোকে জল দিলি তো ফলস নোক রোগা হওয়ার কোনো সম্ভবই নেই। এমন আপনার মাথা একটু দিয়ে দিয়ে। দেখতেই পেলে ঘাটে গেছিলাম, সেখান থেকে একটু মাথায় জল দিয়ে তারপরে এখানে এসে যেই দাঁড়ালাম, বিশ্বাস করো একটা অদ্ভুত ফিলিংস কাজ করছিল। টেনে আনলে বাবা। না না, এটাও রেখে দিই। আমার ফোন তোর কাছে তো? যখনই আমি বাবার কাছে আসি তখনই বাবার মাথায় জল ঢেলে বাবার মাথায় নিজের মাথাটা একবার ঠেকাতে পারি, বাট এখানে হয়তো আমি সেটা পারিনি, কারণ গেট বন্ধ ছিল। বাইরে থেকেই আমাকে বাবার কাছে যা কিছু বলার সেটা বলতে হচ্ছিল। তো আমি ওখানে না মাথা হয়তো ঠেকাতে পারিনি, বাট ওখানে যে শান্তিটা ওই মুহূর্তে ছিল সেটা আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। কোনো দিন যদি সম্ভব হয় তোমরাও একটু রাত্রের দিকে একবার যেও, তাহলে তোমরা বুঝতে পারবে কি শান্তির কথা আমি বলছি। এই রকমভাবে বেশ কিছুক্ষণ আমি দাঁড়িয়েছিলাম, আর রিমো ভিডিওটা করে রেখেছিল বলে পরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। দেখতেই পাচ্ছ এই একইভাবে আমি বাবার কাছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। সকালে যখন বাবার কাছে আসা হয় তখন এতটাই ভিড় থাকে যে বাবার কাছে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না, হুড়োহুড়ি করে বার করে দেয়। আর এখানে দেখো কেউ বারণ করার নেই, কেউ তাড়া দেওয়ার নেই, তোমার মনের ইচ্ছা মতন তুমি বসে থাকতে পারবে, দাঁড়িয়ে থাকতে পারবে বাবার কাছে। দেখো একদম ফাঁকা। তবে আমরা যখন গেছিলাম তখন একদম ফাঁকা থাকলেও কিছুক্ষণ পরে কিন্তু অনেক মানুষ এসছিল, মানে মনে হচ্ছিল দোকান টোকান থেকে বাড়ি যাওয়ার সময় কিছু মানুষ আসে প্রত্যেক দিন, একটু বাবার সঙ্গে দেখা করে তারপরে বাড়ি যায়। আর এখানে দেখো বাবার ঠিক পাশেই একটা বিড়াল বসেছিল। আমরা যেই ফ্ল্যাশটা অন করেছি ও তখনই নেমে গেছিলো, নেমে বাইরে বেরিয়ে এসেছিলো, আমাদের সঙ্গে সঙ্গে ঘুরছিল। ওখানে যেহেতু কোনো দোকান ওই সময় খোলা থাকবে না জানাই ছিল, তাই কৌশিক বলেছিল, কারণ ওরা মাঝে মাঝে এরকম রাত্রে আসে তাই ও ব্যাপারটা জানতো, তো ও বলেছিল বাইরে থেকেই মোমবাতি কিনে নিয়ে যেতে। তো আমরা মোমবাতি ধূপ সব কিনে নিয়ে এসেছিলাম, বেশি করেই মোমবাতি নিয়ে এসেছিলাম যাতে মন্দিরের এদিক ওদিক করে বেশ কয়েকটা দিতে পারি। বাট এতটাই হাওয়া হচ্ছিল যে মোমবাতিগুলো আমরা জ্বালিয়ে রাখতে পারছিলাম না। তো প্রথম দুটো মোমবাতি জেলে আমি বাবার কাছে একটু ঘুরিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ হাওয়ার জন্য কীরকম মোমবাতিগুলো বারবার নিভে যাবে মতন হচ্ছে। তাই এই দুটো মোমবাতিকে আমি একটা দেয়ালের আড়ালে রেখে দিচ্ছি যাতে এই দুটো মোমবাতি জ্বলে, আর বাকিগুলো জ্বালিয়ে দেব যদি না থাকে, আর কিছু করার নেই। একটা জ্বালিয়ে নিয়ে আসো, জ্বালতে হবে। ফোন, আমার ফোনটা দে। আমার ফোনে ফোন করেছে তো? বাবার সঙ্গে কথা বলেন। আপনি কল করেছেন। আমাকে কল করছে, আমাকে দিয়ে দে। হ্যালো, এই আজকে যাবো না গো, বুঝলে? হ্যালো, আজকে একটা জায়গায় একটু আটকে পড়েছি, আমি আর রিমো কালকে বাড়ি আসবো, আজকে যাবো না।
বলছি আছে, পরে কালকে বাড়ি এসে বলবো, কালকের বাড়ি এসে বলবো। আছি এক জায়গায় আছি, কালকে সকালবেলা চলে আসবো। একটু প্রবলেমে পড়ে গেছি, পরে বলবো, বাড়ি এসে বলবো কালকে, পরে বলবো বলছি তো। বাড়িতে ওটাই বলবে, বলে দাও ঠাকুর পুকুরে গেছে, বলো ঠাকুর পুকুরে গেছে। আর একটু পরে আমি বলছি, দাঁড়াও একটা সমস্যায় পড়েছি বলছি তো, বলছি আমি রাত্রের দিকে ফোন করছি সেগুলো। দেখতেই পেলে রিমোর বাবার সঙ্গে আমরা প্র্যাঙ্ক করছি। রিমোর বাবাকে বলেছি আজকে রাত্রে বাড়ি আসবো না, আর ঠাকুর পুকুরে যাব। আর এদিকে আমরা বাবার কাছে মোমবাতিগুলো জ্বেলে নিচ্ছে রিমো, আমার জ্বালা হয়ে গেছে। আর বাবার এই যে চারদিকটা প্রত্যেকবার এসেই একটা চক্কর মারি, মানে 3 বার ঘুরে নিই বাবার কাছে, বাট সেটা এবারে তো করা হয়নি, তো তাই শেষেই সেটা করেছিলাম। অন্য সময় এসে এটা আগে করি, তারপরে বাবার মন্দিরে ঢুকি। আর আজকের মানে পুরো ব্যাপারটাই কীরকম আনএক্সপেক্টেড ছিল। তো আনএক্সপেক্টেড ব্যাপার যখনই তোমার লাইফে ঘটবে তখন কোনো নিয়ম মানা হয় না, তো সেই রকমভাবেই আমিও বাবার সঙ্গে কথা বলা সব কিছু হয়ে গেছে। এখন মনে পড়েছে যে আমি ঘুরিনি, তো এখন ঘুরে নিচ্ছি। আর দেখতেই পেলে পাশে একজন দাঁড়িয়ে মোমবাতি জ্বালছিল, তো ওই রকম কিন্তু অনেকেই আসছিল। দেখে যেটা মনে হলো যে ওনারা প্রত্যেকদিন প্রায় আসে মনে হয় দোকান থেকে বাড়ি যাওয়ার সময়। তো যাই হোক, এইভাবেই কিন্তু আমরা বাবার কাছে গিয়ে ভালো করে পুজো দিতে পেরেছিলাম। আর রিমোর বাবার সঙ্গে প্র্যাঙ্কটা করে আমি খুব মজা পেয়েছি, ও খুব টেনশন করছিল। তখন প্রায় বাজে 10টা 15, আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। আর কৌশিক তখন বলছিল যে কাকু যেহেতু নফর সুইটস বাগড়াহাটে একটা দোকান রয়েছে, ওই দোকানের মিষ্টি ভালোবাসে, যাওয়ার সময় ওই মিষ্টি কিনে নেওয়া হবে। আমি বললাম ঠিক আছে চলো, তাই নেওয়া হবে। তো এখান থেকে বেরিয়ে গেলাম। তো বাবার পুজো দিয়ে রাত তখন বাজে 10:30, আমরা বাবার গেটটাকে ক্রস করলাম। এবারে দেখা যাক বাড়িতে গিয়ে কি কি ফেস করতে হয়। যে চালাচ্ছে তার সব থেকে বেশি গেছে। আমি একটা তাদের কথা বলবো, আমাকে জায়গা দিবি, আমার কটকট করছে। ঠিক আছে, হ্যাঁ ওকে। গাড়ি ও চালাচ্ছে, আমারও জায়গা দিবি। উলু দে তোরা, এসেছে বৃষ্টি এসেছে। বলেনি বাবা মা বাড়ি পৌঁছে। ভালো আছে ও বাবা, ভালো নেই। না না ভালো আছে, ওটা তারা একটাও দেখা যায়নি। হ্যাঁ পুরো এ হয়ে আছে, ঘোর হয়ে আছে। আর সে তারা নেই। তারা নেই মানে বৃষ্টি হবে, তারা থাকলে বৃষ্টি হবে। আরে না, এটা খারাপ আছে বাবা, গাটায় কভার করে পড়বো। গাড়ি কারেন্ট চলে গেছে, জেনারেটর চালালে তবে। আমরা সব দেখতে পাচ্ছি, আমিও দেখতে পাচ্ছি। তোমার চোখ খারাপ বলে কি সবার খারাপ হবে? আমি না দেখতে পাচ্ছি। এখন যেটা দেখে নিচ্ছি। দেখতে তো পাচ্ছ সারা রাস্তা কৌশিক কীভাবে নিয়ে আসছে, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাওয়ার মানে জোগাড় হয়ে গেছে। কিন্তু যতই হাসি আর যাই কিছু করি, আমার কিন্তু একটু হলেও ভয়ও করছে, কারণ রিমোর বাবা কি বলবে সেটা ভেতরে ভেতরে ভাবছিলাম। আর এরা তো কন্টিনিউ হাসাতে হাসাতে নিয়ে আসছে, আর আমি শুধু ভাবছি কখন রাস্তাটা শেষ হবে আর আমি বাড়িতে যাবো আর ওর রিয়াকশানটা নেব।
আমরা গো নতুন আমি এই বাপ্পা এই তো পিয়ালি ওটা খুললে বুঝতে পারো কোথায় গেছে গেছিলাম বড় কাছারি বুঝতে পারছি কেন ভিডিওটা দেখা। তো তাহলে দেখতেই পেলে রিমোর বাবার রিয়াকশান কি ছিল। আসলে ও কোনো দিন এইরকমভাবে আমাকে নিয়ম ভাঙতে দেখেনি, তো সেই জন্য ওর কাছেও এটা একটু আনএক্সপেক্টেড ছিল। তো পুরো রিয়াকশানটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বাড়িতে চলে এসেছি, ফ্রেশও হয়ে গেছি। চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা কিন্তু অবশ্যই জানাবে কমেন্টে তোমাদের এই আনএক্সপেক্টেড বাবা বড় কাছারির কাছে যাওয়া কেমন লেগেছে। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।